থাকবে সরকারি দলের, 2 জন থাকবে দল নিরপেক্ষ, আর 3 জন থাকবে বিরোধী দলের। তো বিএনপি তো সরকারে যেতে চাচ্ছে, তারা ভাবছে তারা সরকারি যাবে, এখন তারা ন্যায়পাল নিয়োগে তাদের লোক থাকবে মাত্র 2 জন, আর বিরোধী দলে থাকবে 3 জন। সরকারি দলকে এটা মানবে? মানবে? আপনি মানবেন? আপনি যে সরকারি দলে যান। আচ্ছা ঠিক আছে, আরেকটা আসি, সরকারি কর্ম কমিশন মানে পিএসসির যে 3টা পিএসসি হবে, পিএসসির যে নিয়োগ করা হবে, যাদেরকে নিয়োগ করা হবে, সেই নিয়োগের একটা 7 জনের কমিটি থাকবে। সেই 7 জনের কমিটিতে কে কে থাকবেন? থাকবেন স্পিকার, উনি হলো সরকারি দলের, আর থাকবেন চিফ হুইপ, উনিও সরকারি দলের, ডেপুটি স্পিকার উনি বিরোধী দলের, তারপরে বিরোধী দলের চিফ হুইপ, তাহলে হলো 2 জন বিরোধী দলের, দ্বিতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি, তাহলে 3 জন হলো, আর হলো গিয়ে শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, এবং তাকে হতে হবে বিরোধী দলের, আর হলো জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য, তিনি হবেন বিরোধী দলের। তার মানে এই 3টা সরকারি 3টা কর্ম কমিশনের সদস্যদের নিয়োগের জন্য যে কমিটি হবে, সেই কমিটিতে 2 জন থাকবে সরকারি দলের আর 5 জন থাকবে বিরোধী দলের। তো সরকারি দল এটা মানবে? ধরেন বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি বললো যে আপনারা যে পিএসসিটা নিয়োগ করবেন, এখানে আপনার থাকবে 2 জন লোক আর 5 জন থাকবে বিরোধী দলের, আর 5 জন বিরোধী দলের সঙ্গে তারা পারবে? তাহলে যে নিয়োগটা হবে এই নিয়োগটা তারা পছন্দ করবে? কোনো গভর্নমেন্ট পছন্দ করবে? বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আচ্ছা, মহা হিসাব পরীক্ষক, ওখানেও একই জিনিস, ওখানেও দেখা গেছে যেগুলো হবে তার মধ্যে 7 জনের কমিটি হবে, 7 জনের কমিটির মধ্যে 2 জন সরকারি দলের আর 5 জন হবে বিরোধী দল থেকে আসবে বিভিন্ন পোস্ট থেকে। আবার দুদকের যিনি দুদকের সদস্য যে নিয়োগ করা হবে, সেটা নিয়োগের ক্ষেত্রে 7 জনের কমিটি করা হবে, সেই 7 জনের কমিটিতে 1 জন থাকবে সরকারি দল থেকে, 3 জন থাকবে বিরোধী দল থেকে, আর 3 জন হবে দল নিরপেক্ষ। তাহলে সরকারি দলের কোনো ভূমিকা থাকবে এখানে? থাকবে না। আপনি হয়তো বলবেন যে ভালোই তো, তাহলে সরকারি দল কোনো দুর্নীতি করতে পারবে না, বিরোধীরা হ্যান্ডেল করবে। এটা যদি এমন হয় যে বিরোধী দলের সবগুলো গুরুত্বপূর্ণ জায়গা থাকে, অনেকটা এরকম হলো না যে আপনি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন, যদি আপনি ফার্স্ট হন তাহলে পাবেন রৌপ্য পদক, যদি সেকেন্ড হন তাহলে পাবেন স্বর্ণ পদক। বিষয়টা কি এরকম হয়ে গেল না? হ্যাঁ, সবগুলি নিয়ন্ত্রণ থাকবে বিরোধী দলের হাতে। সরকারি দলের, তাহলে সরকারি দলের যে লাভটা কি হলো? দেশ চালাবে কেনা? সরকার তো চালাবে। দেশ চালানো যদি কোনো ঝামেলা হয়, বদনাম হয়, তাহলে তো সরকারি দলের বদনাম হবে, কিন্তু নিয়োগ করতে করবে বিরোধী দলের লোকেরা এসে। তো এই যে সাংবিধানিক পদ, আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম মাত্র, এই যে সাংবিধানিক পদগুলি যে নিয়োগটা, এই প্রত্যেকটা এই নিয়োগের ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন যদি নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে থাকে, তাহলে ডক্টর ইউনূস বলতেছেন যে আপনারা যে গণভোট দিবেন, আপনারা বলবে, ওখানে বলা হয়েছে যে সাংবিধানিক পদগুলিতে জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। তাহলে জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো ঠিক হয় নাই। এই যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো তার মানে কি ঠিক হয় নাই, তাহলে আপনি কীভাবে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ করবেন? তো ঝামেলা কিন্তু ভাই এরকম আছে অনেক। মানে আমার কাছে মনে হয়েছে ভাই এই পুরাটাই হলো একটা গোজামিলের ব্যাপার, এবং এই গোজামিলটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এই কারণে যে আগামীতে যারা ক্ষমতায় আসবে, যারাই আসুক ক্ষমতায়, তারা যাতে দেশ চালাইতে অক্ষম হন, তারা দেশ চালাইতে পারবেন না। তো সমস্ত আপনি ক্ষমতা স্বর্ণ পদক দিয়ে দিচ্ছেন বিরোধী দলের হাতে, তো সরকারি দল কি করবে? বসে বসে আঙুল চুষবে? কথাটা কিন্তু সিম্পল। আপনি ভাবেন, আপনি ইলেকশন করতেছেন, বলা হলো যদি আপনি হারেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগগুলো আপনি করবেন, আর যদি আপনি জিতেন তাহলে আপনি চুপচাপ বসে বসে দেখবেন। তাহলে আপনি কোনটা করবেন ভাই? হারবেন না জিতবেন? পৃথিবীতে কোথাও এরকম আছে? আলী রিয়াজ সাহেব আবিষ্কার করছেন এটা। কেন আবিষ্কার করছেন? যে এমন একটা পদ্ধতি ওনারা তৈরি করতেছেন, দেখেন সব মিলে কিন্তু জুলাই সনদ, এর মধ্যে ভালো মন্দ অনেক অনেক ভালো ভালো জিনিস আছে, এখানে অস্বীকার করবো না, অনেক কিছু আছে এটা ভালো। রাষ্ট্রপতির সঙ্গে প্রাইম মিনিস্টারের যে ক্ষমতার যে ভারসাম্যটা ভালো, এরকম অনেক কিছু ভালো আছে। কিভাবে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করতে হবে এটা ভালো, কীভাবে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে, এগুলো অনেক ভালো জিনিস আছে। এই ভালোর মধ্যে এইগুলি এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে নাকি আগামী সরকার ঠিকমতো চলতেই না পারে। তো সরকার না চললে কি হবে? মানুষ বলবে এই যে দেখো রাজনৈতিক সরকার পারে না,
তাহলে আমাদের অরাজনৈতিক সরকারই ভালো ছিল। বিষয়টা কিন্তু সিম্পল ভাই। তো এটা হচ্ছে কেন? যিনি এই আকামটা করেছেন তাকে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা পুরস্কৃত করেছেন, তাকে উপদেষ্টা বানাই দিয়েছেন, মানে অনেক বড় পদ দিয়ে দিয়েছেন ওনাকে। এখন এত বড় একটা কাজ আপনি করেছেন। আর উনি যেটা দিলেন, 1 নম্বর যে উনি দিলেন, 1 নম্বর প্রস্তাবটা, আমি পরে এগুলো তো পড়লাম না, পরে এগুলি পড়লে এবার আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। একটা প্রত্যেকটা প্রস্তাব নিয়ে যদি আলাপ করি, জাস্ট মাথা খারাপ হয়ে যাবে যে কিভাবে এগুলি গণভোটের প্রস্তাব হতে পারে, হানার জন্য এগুলি কিভাবে হতে পারে। আমি আজকে একটা আলাপ করলাম মাত্র। কিভাবে আবার বলি আপনাকে শুনেন, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। প্রথম দুটা বাদ দেন, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন করার কোনো আপত্তি নাই, কিন্তু অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর ব্যাপারে বিএনপির আপত্তি আছে, এনডিএম এর আপত্তি আছে, আরো কয়েকটা আপত্তি আছে, এবং সেটা সম্পূর্ণ বিপরীত ধর্মী বিষয়। তাহলে এটাকে আপনি কিভাবে পাশ করাবেন? এবং জুলাই সনদে যেটা সম্বন্ধে বলা হয়েছে এবং কেন তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাও তো বুঝতে পারছেন। এই হচ্ছে জুলাই সনদের নকশা। সব মিলিয়ে ভালো আর মন্দ একসঙ্গে মিশাইলে হয় না। আপনি বললেন যে টেবিলের উপরে 1 মগ দুধ আছে, 1 বাটি খেজুর আছে, কিছু ফল ফলান্তি আছে, আর 1 গ্লাস মদ আছে। এই সবগুলি মিলাইয়া হলো একটা প্যাকেজ, আপনি খাবেন। যদি আপনি মদ মনে করেন, মদকে হারাম মনে করেন, তাহলে তো আপনি একটাও খাবেন না রে ভাই। কিন্তু মদটাকেও যদি আপনি বাইরে রাখতেন, তাহলে বাদ বাকি সব কিন্তু স্বাস্থ্যকর। এই হিসাবটা হয়ে গেছে এরকম। একটা প্যাকেজের মধ্যে এমন কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, 5টা ভালো জিনিসের মধ্যে একটা খারাপ জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, বলে কি সবগুলি মিলে হা বলো। আর আপনি না বললে খারাপ লাগবে। তার মা হয়েছে অথবা সে নিজের চোখে দেখছে, হ্যাঁ দেখছে হয়তো কোনো পুলিশ কাউকে পিটাইতেছে অন্যায়ভাবে। এসব ঘটনা তো ঘটছে গত 15-16 বছর। ওরকম জুলুমের শিকার হয়তো নিজে হয়েছে অথবা নিজের চোখে দেখছে, যার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে পানি খাওয়াইতেছিল। কিন্তু সেই পানি কিন্তু এখন আমরা বৈশা খাইতেছি, এসির মধ্যে বৈশা, হ্যাঁ বোতলের সামনে রাইখা পানি খাইতেছি, আলুর চিপস খাইতেছি, চা খাইতেছি, কফি খাইতেছি, হট কফি, কোল্ড কফি। তারপরে মিটিং চলতেছে তো চলতেছে, চলতে চলতে ভাই 15 মাস পার কইরা দিছে। শেষ পর্যন্ত কি দেখা গেল, একটা গিট্টু লাইগা আসছে। গিট্টুটা ভাই সহজ সুতার হইতো, যদি সুতার গিট্টু হইতো তাহলে ভাই নখ দিয়া খোটায়া খোটায়া খোলা যায়। কিন্তু গিট্টু যদি হয় ভাই দড়ির, তখন তো ভাই দাঁত দিয়া খুলতে হবে। ডক্টর ইউনূস স্যারও ভাই দাঁত দিয়া ওই গিট্টু খুইলা দিছে। হ্যাঁ ভাই, গিট্টু খুইলা দিছে। দেখেন ওনার হঠাৎ কইরা আইসা 13 তারিখে ভাষণ দেওয়া, ওই হঠাৎ দেওয়া ভাষণটা বুঝতে বুঝতে ভাই 2 দিন চলে যাইতেছে। কে কি রিয়াকশন দিবে ঠিক মতো বুঝতে পারতেছে না। কারণ কি জানেন, ওনারা যে গিট্টু লাগাইছে, ওনারা মনে করছে এই গিট্টু ডক্টর ইউনূস স্যার কোনোদিনই খুলতে পারবে না। কিন্তু উনি এমন এক কায়দায় গিট্টুটা খুলছে, ওই গিট্টু এখন মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ ভাই, আমাদের মাথার মধ্যে গিট্টু লেগে গেছে। দেখেন ওই যে হ্যাঁ না ভোটটাকে নিয়ে গেছে এমন একটা জায়গায়, ওর মধ্যে ক খ গ ঘ। এখন দেখেন এই ক খ গ ঘ পড়ার সময় আছে? কার সময় আছে? আর ওইখানে এমন কিছু লেখা আছে যেগুলো পড়তে গেলে না আপনার মাথার মধ্যে গিট্টু লেগে যাবে। কিন্তু গিট্টু লাগার কোনো কিছু নাই। এইটা হলো একটা প্যাচ গুজের খেলা। হ্যাঁ ভাই, দাবার চাল। এই ব্যাপারটা পুরা নির্বাচনের সময় যায় দাঁড়াবে কি জানেন? হ্যাঁ না ভোটে। এখন অনেক রকম আলোচনা হবে, শেষে যায় দাঁড়াবে শুধু হ্যাঁ আর না। হ্যাঁ ক খ গ ঘ সব কিছুর মধ্যে হ্যাঁ আর না এক জায়গায়। হ্যাঁতে আছেন না নাতে আছেন, আপনার দলের লোক আপনার বুঝাই দিবে, না বলিস তুই, না লিখে দিবি, নাতে টিক দিবি। আর যারা হ্যাঁ পক্ষের তারা কানে কানে বলে দিবে তোরা এত কিছু পড়ার দরকার নাই, খালি হ্যাঁতে টিক দিয়ে চলে আসবি। এইটাই হবে। আর এইটা কে চাইছিল? এটা কিন্তু বিএনপির চাওয়া আসিল, যার জন্য বিএনপি সন্ধ্যার সময় আইসা থ্যাঙ্কস জানাইছে, স্বাগতম জানাইছে, ধন্যবাদ জানাইছে ডক্টর ইউনূস স্যারকে। কিন্তু প্রথম যে রিয়াকশনটা ছিল সালাউদ্দিন আহমেদ স্যারের, আয় হায়, ওই রিয়াকশনটা তো পুরাই ছিল
আবার প্রতারণার মতো। হ্যাঁ, কারণ উনি বলছিল এখানে উনি সিগনেচার করতেই পারেন না, এটা ভুল ভুল সিগনেচার করছে, এটার কোনো অধিকার নাই ওনার, এরকম জাতীয় একটা কথা বলছে। যাই হোক, মানে মাইনা নেয় নাই, কিন্তু সন্ধ্যার সময় দেখা গেছে স্বাগতম স্বাগতম। আবার এদিকে দেখেন, যারা বলছিল ঘি যদি সোজা আঙুলে না আসে আঙুল বাঁকা করব এবং ঘি আমাদের লাগবেই, সে ঘিটা কি ছিল? হ্যাঁ না ভোট। নির্বাচনটার আগে, মানে জাতীয় নির্বাচনের আগে হ্যাঁ না ভোট, এবং এই নভেম্বরেই চাইছিল। আরো 4-5টা দাবি ছিল, কিন্তু এইটা ছিল প্রথম দাবি। কিন্তু আজকে ওনাদের রিয়াকশন কি? একটু ঠান্ডা ঠান্ডা, একটু ঠান্ডা ঠান্ডা। মনে হয় মাইনা নিবে, মাইনা না নিয়ে কোনো উপায় নাই। কারণ কি জানেন, আপনারা নিজেরা কেউ তো সমঝোতায় আসতে পারেন নাই, একটা জায়গায় আসতে পারেন নাই। ইউনূস স্যার তার খেলাটা খেলা দিছে। কিভাবে খেলাটা খেললো? ওনার মেইন টার্গেটটা কি ছিল বলেন তো? এই যে 8 তারিখে আইসা ফ্রান্স থেকে বৈশা গেল বাংলাদেশের চেয়ারে, ওনার মেইন টার্গেটটা কি ছিল? প্রথম মেইন টার্গেটটা ছিল জুলাই সনদপত্র। তারপরে ভাই একটা টাইমে উনি বুঝতে পারছে যে না, এই 1 নম্বরের সাথে আরেকটা 1 আছে। সেটা কি? শেখ হাসিনার বিচার। সেটা কইরা যাইতেই হবে আমাকে। যার জন্য দেখেন 13 তারিখে শেখ হাসিনার লকডাউন এবং বিচারের রায় হবে হবে একটা ডেট দিবে, সেইটার কারণে কি হুলস্থুল কাণ্ড বাধায় ফেলাইছিল। এই আলোচনাটা গত 2-3 দিন, মানে 13 তারিখের আগের 2-3 দিন এমনভাবে উঁচুতে উঠতেছিল, মনে হয় শেখ হাসিনাই বাংলাদেশে। ঠিক ওই টাইমে ঘোষণা আসলো যে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিবে, কিন্তু কোনো টাইম জানাইলো না। হঠাৎ করে দেখলাম দুপুরবেলা। আমরা অতীতে দেখে আসছি সবসময় বিকালটা বাইছা নেয়, বিকালেই উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীরা ভাষণ দেয়। এটা হঠাৎ দুপুরে। দুপুরে কেন? টোটাল আলোচনাটা যেন উনাকে নিয়ে হয়। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার ভাষণ দিবে, আর ওইটা সারা বাংলাদেশ কেন, সারা বিশ্বে থেকে যে যেখানে বাঙালি আছে, আমাদের প্রবাসী ভাই বোনেরা ওইটা তো দেখবেই। সবাই মনটা চইলা গেল ওইখানে। 13 তারিখে লকডাউন ভুইলা গেল। শেখ হাসিনা এখানে ফেলুর ভাই। উনার মেইন টার্গেটটা কি ছিল জানেন? শেখ হাসিনার এইটা আটকানো না, উনি তো জানেই রায় হবেই, কিন্তু একটা রাজনীতি করতে চাইছিল। সেটা কি জানেন? ওই যে ওনার দলকানা, যারা দলকানা না ঠিক, এটা তো টাকা দিয়া করছে। আমরা তো দেখছি এর মধ্যে 50,000 টাকা দিলে 2টা বাসে আগুন, এবং আরেকজন 500 টাকা না 1,000 টাকা নিয়ে ক্ষমা চাইতেছে, বলতেছে যে ভাই আমি ওদের নাম বলতে পারবো না। আরো 10-12 জনের নাম জানে যে আমি যদি নাম বলি আমারে মাইরা ফালাইবো। আমার কাছ থেকে তাদের নাম শুনতে চায় না ভাই, আমারে মারেন অসুবিধা নাই, নাম বলতে চায় না। বুঝছেন তো? কারণ জানের মায়া। পুলিশ ছাইরা দিলে ওদের কাছে গেলে তো ভাই ওরা মাইরা ফালাইবো তারে নাম বললে। দেখছেন কি অবস্থা দেশের ভিতরে ভিতরে। কিন্তু ডক্টর ইউনূস স্যার কিন্তু এইসব টেনশন করে না। উনার মুখে কিন্তু হাসি, কনফিডেন্স কি বলে কিভাবে দেখেন না? সুন্দর একটা নির্বাচন হইতেই হবে, এবং এই নির্বাচনটা সবাই ঈদের মতো উপভোগ করবে। ঈদ আসতেছে, ঈদের আগে আরেকটা ঈদ। চিন্তা করেন, তার মানে কি কোনো একটা বিশ্বাস তো উনার আছে। আর ওই বিশ্বাসটা কি জানেন? ওই যে 17 তারিখে বিচারের রায়টা হয়ে যাবে, যেটা উনার মেন টার্গেট। আর মেন টার্গেট কি? জুলাই সনদপত্রের ঘোষণা। ঘোষণা তো হয়ে গেছে ভাই, আপনারা কি দেখতে পাচ্ছেন না? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ না ভোটের মধ্যে ঘোষণা চইলাই আসবে, আর ওই হ্যাঁ না ভোটের মধ্যে হ্যাঁ জয়যুক্ত হবে। এটা মাথায় রাখেন, হ্যাঁ জয়যুক্ত হবে। কেন বলতেছি? কারণ কি জানেন? মানুষ ওই যে পথ শিশুর কথা ভুলে নাই। আমরা রাজনীতিবিদরা ভুলে যেতে পারি। ওই যে পথ শিশু 5 লিটারের পানি টাইনা নিয়ে যায় সবাইকে খাওয়াইতেছিল, তাদের কথা ভুলতে পারে না। ওই যে একজন বৃদ্ধ ইট ভাঙতেছিল আর সবাই হাতে ইট তুলা দিতেছিল, আর ওদিক থেকে গুলি আসতেছিল। এই কথাগুলা সাধারণ মানুষ ভুলে নাই তো ভাই। সাধারণ মানুষ ওই হ্যাঁতেই ভোট দিবে। তার মানে কি জানেন? হ্যাঁ জয়যুক্ত হবে। এরপরও কিন্তু ভাই আরো অনেক সংস্কার হয়েছে, যেমন পিআর সিস্টেম, উচ্চ কক্ষ। আবার সেইটাও কি জানেন? এই যে আমরা যে ভোট দিব, ওই ভোটের সংখ্যা অনুযায়ী, অর্থাৎ আমাদের ভোটটা গণনা কইরা ওইখান থেকেই উচ্চ কক্ষের জন্য 100 জন বাছাই করা হবে। দেখছেন, সংস্কার তো হয়েছে, এইটাও মাইনা নিতে বাধ্য। কিন্তু এইটা ছিল আবার জামাতের দাবি, সেখানেও কিন্তু পূরণ করছে। আর হ্যাঁ না ভোট চাইছিল জাতীয় নির্বাচনের সঙ্গে বিএনপি, সেটাও পূরণ করছে। কিন্তু দস্তখত করে নাই, সাইন করে নাই কে? জাতীয় নাগরিক পার্টি। তারা কিন্তু চুপচাপ, তাদের খুব একটা রিয়াকশন কিন্তু আমরা পাচ্ছি না।
কিন্তু তাদের একটা মতামত আগেই তারা জানাইছিল, সেটা কি, যে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক, এতে তাদের কোনো আপত্তি নাই, এরকম একটা আভাস কিন্তু তারা দিছে। তার মানে কি ডক্টর ইউনূস স্যারের মনের কথা তারা জানলো কেমনে? প্রশ্ন চলে আসে না? বন্ধুত্ব আছে, যোগাযোগ আছে, ডক্টর ইউনূস স্যার কি কি বলবে এইটা কিন্তু ওনারা জানে বলেই আগে থেকেই এই ব্যাপারে কোনো জোর দেয় নাই। যে জোরটা দিছিল জামাতে ইসলাম এবং ৮ দল, ওই জোরটা কিন্তু এনসিপি দেয় নাই। এনসিপি এখন চুপচাপ কেন? কারণ ওই যে জুলাই সনদপত্রের ঘোষণা হইতে কোনো রকম বাধা নাই। এই নির্বাচনের পরে এই দায়িত্বটা কাদের উপরে পড়বে জানেন? ওই যে পিআর সিস্টেমে যারা উচ্চ কক্ষে যাবে ওই 100 জনের উপরে পড়বে। নিম্ন কক্ষ থেকে ওইখানে প্রস্তাব যাবে, ওই প্রস্তাব ওনারা পাশ করবে, এইভাবেই পাশ হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। কারণ কি জানেন, এই নির্বাচনে কেউ যদি মনে করে ওনারা একাই চলে যাবে, এটা খুব ভুল হবে, খুব ভুল ধারণা হবে। কেউ একা যাইতে পারবেন না, হাড্ডাহাড্ডি লড়াই হবে তো ভাই, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু এর মধ্যে এনসিপির ভূমিকা কি, এনসিপির ভূমিকা কি আমরা বুঝতে পারবো। এনসিপির কি ভূমিকা এটা বোঝা যায়। এনসিপির ভিতরে একটুখানি গিট্টু লাগছে ভাই, ওই গিট্টুটা আবার দাঁত দিয়া খোলার দরকার নাই, হাতের নখ দিয়া খোটায় খোলা যাবে। কারণ ওনাদের মাঝখান থেকে একটা স্ট্যাটাস আসছিল যে ওহে আসিফ মাহমুদ সবুজ, একটি আসনের জন্য নিজের কি জানি বেচা দিও না, ব্যক্তিত্ব নাকি আমাদের এনসিপির বিবেক, এমন কিছু নাকি স্বাধীনতার বিবেক, এমন কিছু বুঝাইছিল যে বিক্রি কইরা দিও না একটা আসনের জন্য। মানে ওই যে 10 আসন, ওই 10 আসনের ইঙ্গিত দিছে। আর আমরা জানি বিএনপি ওইখানে কাউকে এই পর্যন্ত দেয় নাই। তার মানে তলে তলে কি আসিফ মাহমুদ সবুজ বিএনপির সঙ্গে হাত মিলাইছে? কেন এই কথাটা বলতেছি দেখেন, সৈয়দ আব্দুল্লাহ তাহের সাহেব একটা কঠিন কথা বলছে। সেই কঠিন কথাটা এর আগেও বলছিল যে আমাদের কাছে অনেকে টেলিফোন ভয়েস আছে, হ্যাঁ প্রমাণ আছে বলছিল। এখন বলছে 3 জনকে পদত্যাগ করতে হবে, ওনাদের দাবি। এই ভাষণের পর অন্য কোনো দাবি সামনে আনে নাই। মেইন দাবি 3 জনকে পদত্যাগ করতে হবে, কারণ এই 3 জন বিএনপির ঘরানার, এটা বুঝাইছে উনি। এখন এই 3 জন কে, এটা বিরাট প্রশ্ন না? আমাদের অনেকেরই ধারণা এমন আসতে পারে আসিফ নজরুল সাহেবের কথা আসতে পারে মনে মনে, কারণ আসিফ নজরুল সাহেবকে নিয়ে আমরা অনেক নেগেটিভ কথা শুনছি, সত্য না মিথ্যা এটা তো আমরা জানি না। ওই শোনা থেকে একটা ধারণা তো করতেই পারে সাধারণ মানুষ। আর কে আরেকজন হইতে পারে কে জানেন? ওই যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম। এটা কিন্তু আমার ধারণা, মানুষের কথা শুনে বলতেছি, এটা যে হবে তা না, কিন্তু হইতে পারে। কারণ উনি কিন্তু বলছিল মওদুদি আরেকটা ইসলামিক দল দরকার নাই, মওদুদি স্টাইলের আরেকটা ইসলামিক দলের দরকার নাই। তার মানে কি কবে বলছিল এই কথাটা? যেদিন ওনারা একটা সমাবেশ ডাকছিল এবং আমরা শুনছিলাম এনসিপি ওইখানে যাবে। হঠাৎ করে শুনলাম এনসিপি যাবে না। কেন? ওই যে মওদুদি স্টাইলে আরেকটা ইসলামিক দল দরকার নাই, এই কথাটা মাহফুজ আলম বলছিল। আর এমনও শোনা গেছে ওনার ফাদার নাকি বিএনপি করে, এরকম গুজব শুনছি না? গুজব না সত্য আমি জানি না, আপনারা ভালো বলতে পারেন। তার মানে কি এই 2 জন, আরেকজন ওই যে 10 আসন আসিফ মাহমুদ সবুজ, 3 জন, এই 3 জন কি না, নাও হইতে পারে। এই 3 জন হইলে ভাই খুব কষ্ট পামু, হ্যাঁ খুব কষ্ট পামু। ওনারা বলছে হ্যাঁ এই 3 জনের নামে আমরা চিঠি দেবো, চিঠি পাঠামু, যদি 3 জনকে বহিষ্কার না করে তাহলে আমরা মিডিয়ার সামনে তাদের নাম প্রকাশ করে দেবো। আমরা নামের জন্য অপেক্ষায় থাকি। আমি যেটা চিন্তা করছি এটা যেন না হয়, হইলে খুব কষ্ট পাবো ভাই। তাহের সাহেব সরাসরি জানাই দিছে ওই 3 জনকে যদি বহিষ্কার না করা হয় তাহলে কিন্তু আমরা মিডিয়ার সামনে তাদের নাম বইলা দিব। এখন প্রশ্ন উঠছে বাকিরা যারা আছে তারা কি ইসলামিক পন্থী? এই প্রশ্ন চলে আসে না? যে কেউ তো এই প্রশ্ন করবে ওই 3 জনকে কেন খুঁজে বাইর করলো, অন্যদেরকে না কেন? অন্যরা কি জামাতের পক্ষে? না, এরকম কিছু না। ওনারা নিশ্চয়ই সবাই নিরপেক্ষ। এই 3 জন নিশ্চয়ই নিরপেক্ষ না। আর এই 3 জনকে আমি যেটা বলছি এটা মাথায় নিয়েন না, এটা তো আমি মানুষের কথা শুনে বলছি, অন্য কেউ তো হইতে পারে। আমরা অপেক্ষায় থাকি। কিন্তু শেষ করার আগে শুধু এইটুকুই বলবো, এনসিপির হারাইবার কিছু নাই। ওনারা যে সিগনেচার করে নাই এটার পিছনেও ভাই ওই যে মুরব্বীর ইশারা আছে, মুরব্বী ইশারা করছে বলেই সিগনেচার করে নাই। মুরব্বীর অনেক মনের কথার সাথে ওনাদের মনের কথা মিলা যায়, খেয়াল করলেই বাইর করতে পারবেন।
এনসিপি এখন ব্যস্ত তাদের নমিনেশন পেপার নিয়ে, 10,000 টাকা করে ভাই এক একটার দাম। এর মধ্যে শুনলাম 1,000-এর উপরে বিক্রি হয়ে গেছে। তার মানে মানুষের আগ্রহ আছে। পক্ষ থেকে এটা নাম বলা হয়নি, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এই নাম বলবে এবং এই তাদেরকে অপসারণের দাবি জানিয়ে আসবে। তো সার্বিক অবস্থায় দেখা যাচ্ছে যে প্রধান দুইটি বিষয়, গণভোট এবং নির্বাচন এবং বাস্তবায়নের যে আদেশ, এই ক্ষেত্রে জামায়াত ইসলামী এবং এনসিপির কোনো মতামত বা যেসব তাদের যে ছিল দাবি ছিল, এই দাবি প্রধান উপদেষ্টা গ্রহণ করেননি। এর পরের যে বিষয়টা যে 4টি প্রশ্ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে এবং হা অথবা না ভোট জনগণকে দিতে হবে, এইটা আসলে একটা জটিল প্রক্রিয়া। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে দেখেছেন হয়তো যে মানুষ এটা নিয়ে নানাবিধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। যেমন যেসব প্রশ্ন, যে 4টি প্রশ্ন, প্রথম কথা হচ্ছে জুলাই সনদে 84টা সুপারিশ ছিল। 84টা সুপারিশের মধ্যে 48টি সুপারিশ হয়তো সংবিধান সংক্রান্ত, আর বাকিগুলা নির্বাহী আদেশে বাস্তবায়ন সংক্রান্ত। এখন আমি একজন নাগরিক হিসাবে আমি তো চাইবো যে 84টা সুপারিশ, এই সুপারিশগুলা কি, এটি না দেখে আমি কিভাবে হা অথবা না ভোট দিব? এই সুপারিশ 84টা সুপারিশ না রেখে তারা 4টা ভাগে ভাগ করেছেন। যে আমি যদি একটু পরে শোনাই, যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠন করা হবে। এখন একজন ভোটার, উনি তো এইটা দেখেন নাই যে এখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কি কি ক্রাইটেরিয়া দেয়া আছে। নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে, কি প্রক্রিয়ায় গঠন করা হবে, এটা তো কিন্তু একজন ভোটার দেখেন নাই। না দেখে উনি এটা হা অথবা না কিভাবে বলবেন? কাজেই এটা একটা অবান্তর প্রশ্ন এবং এই বিষয়টা একটা ঠিক কোনোভাবেই যুক্তিযুক্ত না। তারপরে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ গঠিত হবে। এই যে সব জটিল বিষয়, একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ ভোটার, উনি এটা কিভাবে বুঝবেন? এই দেশের কতজন মানুষ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বুঝেন? আমি তো অনেক শিক্ষিত মানুষকে আমি জিজ্ঞেস করেছি, মানে ইভেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্তরে পড়ে আসা লোককে আমি জিজ্ঞেস করেছি, তারাও বিষয়গুলা জানেন না এবং তারা বলতেছেন আসলে এগুলো না পড়ে না জেনে আমি কিভাবে হা অথবা না দেব। তারপরে এই যে সংসদে নারীর প্রতিনিধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, এইগুলা যদি একজন ভোটার ব্যালট পেপারে না পড়েন, না দেখেন, তাহলে তিনি হা অথবা না কিভাবে দিবেন? কাজে এই যে শুধুমাত্র 4টা প্রশ্ন দিয়ে একটা উত্তর দিয়ে দেওয়া, এটা তো আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না। একজন মানুষকে তো আগে বুঝতে হবে, অথবা সরকারকেও ভোটের আগে, গণভোটের আগে দাঁড়ে দাঁড়ে গিয়ে এই 84টা সুপারিশ জুলাই সনদ সম্পর্কে বুঝাতে হবে। মানুষ যদি বুঝে তারপরে সে সিদ্ধান্ত নেবে সে হা দিবে না দিবে। এর আগে শুধু ব্যালট বাক্সে 4টা প্রশ্ন দিয়ে দিলাম আর এখানে হা অথবা না ভোট দিন এটা দিয়ে দিলাম, এটা জোর জবরদস্তি হয়ে যাবে। পূর্ণিয়া, আছেন? জি দাদা, হ্যাঁ, আমার 2 ছোট জিনিস ক্লিয়ার হওয়ার জন্য। একটা হলো, আপনি তো জটিলতাটা বললেন, আমি বুঝতে চাই যে জুলাই সনদে এই যে 4টা প্রশ্ন, এই প্রশ্নগুলা আমি যেটা জনগণ বুঝবে না, আপনিও বলছেন, আমরাও জানি যে সাধারণ মানুষের বোঝা কষ্ট, আমি নিজেই বুঝি না। আমার একটু যদি বুঝাই দিতেন যে আপনাকে এই মতামত জাতির জন্য দিতে হবে এবং এই মতামত দিলে পরে আমি যে মতামতটা দিব, হ্যাঁ না আমি বুঝলাম যে আমি বুঝবো, হ্যাঁ নাটা আমাকে বুঝাই দেন, তখন আমি তো সিদ্ধান্ত নিব। এবং এটা হ্যাঁ হইলে আমার জাতির কি উদ্ধার হবে, না হইলে কি উদ্ধার হবে, এই 2টা জিনিস। আরেকটা হলো, রাষ্ট্রপতি যে অধ্যাদেশে সই করলেন, তাহলে কি এটা আগামী সংসদে পাশ হওয়ার পর এটা বাস্তবায়ন হবে, নাকি রাষ্ট্রপতি সই করার সঙ্গে সঙ্গে এটা বাস্তবায়ন হচ্ছে? আর যদি ভবিষ্যতে কোনো প্রশ্ন ওঠে, রাষ্ট্রপতি যদি এটাকে আবার চান, উনি কি এটা বাতিল করে দিতে পারবেন? না, এখানে আচ্ছা আমি একটা করে বলি। হা অথবা না, আপনি বলতেছেন যে হা অথবা না এ জাতির কি আসবে যাবে, এটা তো আসলে 2024-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর যে
সরকার, ইন্টারিম সরকার গঠন করা হলো, তারা গঠন করেই তারা এই এই আন্দোলনের মানে লাভ লোকসান বা সার্বিক অবস্থা নিয়ে তারা একটা এই রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিলেন। এই আন্দোলনের প্রেক্ষাপট, গত আওয়ামী লীগের শাসন আমলে কি হলো না হলো, এইসব বিষয় নিয়ে তারা বেশ কয়েকটি সংস্কার কমিশন করলেন, এবং এই সংস্কার কমিশনগুলোর সুপারিশের আলোকে পরে তারা একটা জাতীয় ঐক্যমত কমিশন করলেন। এই ঐক্যমত কমিশনের দায়িত্ব হলো তারা একটা জুলাই চার্টার বা জুলাই সনদ তৈরি করবেন, যে এই রাষ্ট্র পরিচালনা করতে গেলে ভবিষ্যতে কি কি লাগবে এবং কি কি প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালিত হবে। এবং তারা এই জাতীয় ঐক্যমত কমিশন জুলাই মানে 30টা রাজনৈতিক দলের সঙ্গে তারা আলোচনা করলেন, দফায় দফায় আলোচনা করলেন। এর মধ্যে কোনো কোনো রাজনৈতিক দলের আসলে নিবন্ধনও নেই। যাই হোক, প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত ইসলামী, তারা তো ছিলেনই, সাথে আরো অন্যান্য রাজনৈতিক দল ছিল। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে তারা একটা সুপারিশ তৈরি করলেন, 84টা সুপারিশ। এই সুপারিশটি 17 অক্টোবর জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেন। এটাই হচ্ছে জুলাই সনদ। এই ব্যাপারে মানুষ জানেন ইতিমধ্যে। কিন্তু এই যে 84টা সুপারিশ, 1, 2, 3 এইভাবে 84টা সুপারিশ, এই 84টা সুপারিশের মধ্যে অনেক কিছু আছে। রাষ্ট্র কোন পদ্ধতিতে চলবে, বিচার বিভাগ কি হবে, রাজনৈতিক দলের অবস্থান কি হবে, আইনজীবীদের অবস্থান কি হবে, সবকিছু এই 84টা সুপারিশের মধ্যে আছে। তো যারা একজন মানুষ 84টা সুপারিশ কয়জন পড়েছেন, পরে বুঝে তারপরে ইনি এটার পক্ষে থাকবেন কি থাকবেন না এই মতামত দিবেন। কিন্তু এই দেশে 18 কোটি মানুষের মধ্যে 10-11 কোটি যদি ভোটার হয়, তাহলে এই প্রত্যেকটা ভোটারের তো জানতে হবে এই 84টা সুপারিশ কি। আমার দেশের অনেক ভোটার, অনেক মানুষ তো তারা লেখাপড়াই জানেন না, তারা কি পড়াশোনা করবেন, কিন্তু ভোটাধিকার তো উনি আছে। ওনারা তো যে ভোট, আপনি বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করে এসছেন, এত বড় সাংবাদিক, আপনার ভোট এবং একজন লেখাপড়া না জানা লোক, ওনার ভোটের মূল্য তো সমানই। উনি এইটা কিভাবে বুঝবেন? উনি এই 84টা যে সুপারিশ, সেখানে উনি কিভাবে জানবেন? কিন্তু ইন্টারিম সরকার তারা এই সুপারিশ দেখার জন্য তারা বলছেন না, এটার পক্ষে না বিপক্ষে আপনি বলেন, হ্যাঁ অথবা না বলেন, এবং এই জন্য গণভোট করতে হবে। ঠিক আছে? তো অতীতে আমাদের এখানে যেসব গণভোট হচ্ছে, এখানে সিম্পল বিষয় ছিল যে জেনারেল এরশাদ অথবা জিয়াউর রহমানের আমলে উনাদের গণভোটটা ছিল যে উনারা যেন রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, দেশের মানুষ এটার পক্ষে না বিপক্ষে, সেটা ছিল গণভোটের মূল বিষয়, হ্যাঁ অথবা না। আর এবারের গণভোটের যে বিষয়টা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে উনারা রাষ্ট্র পরিচালনার জন্য 84টা সুপারিশ করেছেন, এই সুপারিশের পক্ষে আপনি আছেন কিনা। এবং 84টা সুপারিশ কি, এই বক্সে কি আছে, এটা আমি না দেখলে কেমনে বুঝবো এটাতে সাপ না ব্যাঙ? আমাদেরকে দেখাতে হবে। কাজেই এইটা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তো সৃষ্টি করবেই, এবং মানুষ এটা কিভাবে বুঝবে এটা নিয়ে কোনো ধারণাই সরকার দেয় নাই। আর একটা বিষয় হচ্ছে জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টা, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশের বিষয়টা, এটা রাষ্ট্রপতি জারি করেছেন। রাষ্ট্রপতির যে কোনো আদেশ নির্দেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি জারি করবেন, অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করবেন, যেহেতু এখন সংসদ নেই এবং এটাই নিয়ম। রাষ্ট্রপতি যদি কোনো অধ্যাদেশ জারি করেন, তাহলে পরবর্তী জাতীয় সংসদে প্রথম অধিবেশনে এটা বিল আকারে আনতে হবে এবং এটা সংসদ কর্তৃক পাশ করতে হবে। যদি সংসদে এটা পাশ না হয়, তাহলে কিন্তু এই অধ্যাদেশ বাতিল হয়ে যাবে, এটার আর গ্রহণযোগ্যতা থাকবে না। ঠিক আছে? কাজেই রাষ্ট্রপতি এই পর্যন্ত যেসব অধ্যাদেশ জারি করেছেন, প্রত্যেকটাই আগে সংসদে পাশ করতে হবে, তারপর এটা কার্যকর হতে হবে। তার মানে আগে সংসদে অনুমোদন হতে হবে, তারপর এটা কার্যকর হবে। এখন পরবর্তী যে সরকার আসবে, যে সংসদ গঠিত হবে, এই সংসদ যদি কোনো আদেশ সংসদে পাশ না করে, গ্রহণ না করে, তাহলে এটা কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যাবে। কাজে এটা ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলো যদি অঙ্গীকার করেছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য, তারা স্বাক্ষর করেছেন, কিন্তু বাস্তবায়নের যে প্রক্রিয়া, বাস্তবায়নের যে
আদেশ জারি করেছে, এই আদেশ যদি সংসদে গৃহীত না হয় তাহলে তো এটা জিরো হয়ে যাবে, এটা তো আর কার্যকারিতা থাকবে না। কারণ সংসদ, রাষ্ট্রপতির সব আদেশ অধ্যাদেশ অবশ্যই সংসদে অনুমোদন হতে হবে। তো এখানে এখন হুম, গণভোটে তো ফলাফল হ্যাঁ না যে কোনো একটা হতে পারে, যদি না হয় যদি না হয় তাহলে যদি না হয় তাহলে জুলাই সনদ এই রাষ্ট্র গ্রহণ, দেশের মানুষ গ্রহণ করলো না, এটা বাতিল। যদি না ভোট বেশি হয় তাহলে এই জুলাই সনদ অকার্যকর, এটা বাতিল হয়ে গেল। এবার আসেন দাদা, বিএনপির তৃণমূলের টোন আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়া অন্তত আমরা দেখি বিএনপি তৃণমূলের, আমি এমনও দেখেছি যে ঢাকায় ওয়ার্ড পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন এখনই। এবং যদি বিএনপি অবস্থায় যায়, জামাত বেসিক্যালি তারা তো এই জুলাই সনদ বাস্তবায়ন চায়, ভোটটা যদি তারা গণভোট জাতীয় নির্বাচনের দিনও মেনে নেয়, এখন যে সিচুয়েশন, জামাত তো এখন এই ব্যাপারটা তারা একরকম নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার ভাষণ। বিএনপি ধন্যবাদ জানিয়েছে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে, সনদ বিষয়ে কিন্তু তারা এখনো সাবধানী প্রতিক্রিয়া দিচ্ছে। এবং গণভোট, বিএনপি একই দিন গণভোট হবে যে দাবি বিএনপির ছিল, এটা যেহেতু প্রধান উপদেষ্টা মানিয়েছেন এই কারণে তারা অভিনন্দন জানিয়েছে। হ্যাঁ, কিন্তু জটিলতা কি সমাধান হয়েছে? জামাত বিএনপির যে রিয়াকশন গুলো আমরা দেখছি, না, এটা তো জটিলতা তো আরো বাড়বে, কারণ অবস্থান তো পরস্পর বিপরীতমুখী। এবং আপনি যেটা বললেন যে না ভোটের ক্যাম্পেইন কিন্তু চলছে বিএনপির অবস্থান থেকেও তারা, কারণ অনেকগুলা বিষয় অত্যন্ত জটিল, যে সাংবিধানিক পরিষদ হবে, সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর জুলাই সনদে যা আছে, সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর সদস্যরা যারা নির্বাচিত হবেন তারা প্রথম সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন, তারপরে 6 মাসের মধ্যে সনদ বাস্তবায়ন করতে হবে, 6 মাসের মধ্যে বাস্তবায়ন না করলে এটা অটোমেটিক বাস্তবায়িত হয়ে যাবে, তারপরে তারা সংসদ সদস্য হিসেবে আবার শপথ নেবেন, এমন নানা জটিল প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ায় আমাদের দেশের মানুষও যেতে চাইবে না, আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলোও যেতে চাইবে না। এই জুলাই সনদ অনেক কিছুই বাস্তবায়ন যোগ্য না, এটা রাজনৈতিক দলগুলো সমঝোতা করে। যেমন ধরেন একটা বিষয় বলেন তো, এখানে আমি জাস্ট জুডিশিয়ারির কথাটাই বলি, জুডিশিয়ারির বিষয়টা এখানে বলা হচ্ছে যে সিনিয়রিটি অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ হবেন, আপিল বিভাগের সিনিয়রিটি অনুযায়ী। ধরেন এখন যিনি প্রধান বিচারপতি আছেন ওনার মেয়াদ শেষে পরবর্তী যে প্রধান বিচারপতি হবেন উনি সেকেন্ড সিনিয়র যে জাজ উনি প্রধান বিচারপতি হবেন। এটা হলো প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে। কিন্তু আরেকটা বিষয় তো আমরা দেখছি, হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে যে বিচারপতি যাবেন এখানে সিনিয়রিটি অনুযায়ী যাবেন না কি যাবেন এটা তো বলা হয় নাই, তো এটাও তো গুরুত্বপূর্ণ। তার মানে আপনি আপনার সুবিধার অংশটুকু বললেন প্রধান বিচারপতি সিনিয়রিটি অনুযায়ী যাবেন, কিন্তু আপিল বিভাগে হাইকোর্ট থেকে যে সিনিয়রিটি অনুযায়ী যাবেন এই কথা কিন্তু আপনি বলেন নাই। এমন নানা অস্পষ্টতা আছে। তারপরে আইনজীবীরা তো এটার বিপক্ষে, যে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ নিয়ে যাওয়া। তারপরে প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না, তা আইনজীবীরা কোনো সংগঠন করতে পারবে না। এই বিষয়গুলো জুলাই সনদ অনেকগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে, এটা বাস্তবায়ন করা কঠিন। আর যে সাংবিধানিক পরিষদ হবে তারপরে আবার তারা এমপি হিসাবে শপথ নিবেন, 2বার শপথ নিবেন, একবারে পুরো প্রক্রিয়াটা আসলে জটিল করে ফেলা হয়েছে। এত জটিলতার দরকারই ছিল না। এটা আমরাও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, আপনারা এটা জানেন। এই যে জুলাই সনদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হলো, এখানে কিন্তু একজন ছিলেন শুধু বিচার বিভাগের সাবেক বিচার বিভাগের সদস্য, জাস্টিস এমদাদুল হক সম্ভবত উনি, আর বাকি যেসব সদস্য ছিলেন ইনক্লুডিং প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা এটার সভাপতি, তারপরে ডক্টর আলী রিয়াজ এটার সহসভাপতি, বাকি কোন সদস্যরই কারো কিন্তু সংবিধান এবং আইন বিষয়ে কোনো ডিগ্রিও নেই, তারা এই বিষয়ে কোনো পড়াশোনাও নেই, অথচ তারা রাষ্ট্রের সংবিধান পরিবর্তনের জন্য তারা কমিটি করে তারা সুপারিশ করেছেন। আমাদের সংবিধান যখন গঠন করা হলো 72 সংবিধানে, তখন এই সংবিধান কারা ছিলেন? ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলামের মতো আইনজীবীরা ছিলেন।
কাজেই এখানে পুরো বিষয়টা সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে একটা চরম জটিলতার সৃষ্টি করা হয়েছে। এই বাংলাদেশে অনেক সংবিধান বিশেষজ্ঞ, অনেক সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে রয়েছেন, তাদের কাউকে রাখা হয় নাই, তাদের রাখা হয় না। রাখা না হয় তারা কি, তারা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী যারা এনজিও করেন তাদেরকে নিয়ে এসে এই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করছেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে তারা সুপারিশ করেছেন। এটা নিয়ে কিন্তু আইনজীবীরা ব্যাপক সমালোচনা করতেছেন, সংবিধান বিশেষজ্ঞরা সমালোচনা করতেছেন যে সংবিধান সংশোধনের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়টা যারা সংবিধান নিয়ে কোনো পড়াশোনাই নেই, যারা সংবিধান নিয়ে কখনো আইন বিষয়ে যারা পড়াশোনা করে নাই, তাদের মধ্যে কেউ আমলা, সাবেক আমলা, কেউ এনজিওর প্রধান, তাদের নিয়ে কমিটি করে তারা সংবিধান সংশোধনের জন্য সুপারিশ করেছেন, জুলাই সনদ গঠন করেছেন। এটা আসলে খুবই একটা বিপজ্জনক দিক। পূর্ণিয়া দাদা, আমি এই জুলাই সনদ এবং ঐক্যমত্য কমিশন, এটা তো একেবারে পরিষ্কার। বিএনপি এর আগে যখন ঐক্যমত্য কমিশন আপনার সুপারিশটা দিল, তখনই বলছে যে ঐক্যমত্য কমিশন অনৈক্যের সৃষ্টি করলো, এবং এখন তো বাস্তব প্রমাণিত যে ঐক্যমত্য কমিশন বাংলাদেশে এমন এক অনৈক্যের নজির রেখে গেল। এবং এটা কেন করলো, একসময় নিশ্চয়ই রাজনৈতিক বিশ্লেষক, ইতিহাসবিদ তারা ঘেটে এগুলো বের করবে। আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই দাদা, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিষিদ্ধ বাংলাদেশে, ওয়ান কাইন্ড অফ নিষিদ্ধ। আমরা কাগজে কলমে যা বলি, এই নিষিদ্ধ সংগঠনটা যেন গত এক সপ্তাহে, এবং যা পূর্বাভাস আমরা পাচ্ছি আরো কয়েকটা দিন, 2-3 দিন কি করবে এবং এর পরেও কি করবে। প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এটা সন্ত্রাসী সংগঠন। আচ্ছা, কিন্তু তাদের মুখেই সারাক্ষণ আওয়ামী লীগের নাম থাকে। আজকে বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকা সহ আশেপাশে 14 প্লাটুন। তারপর বিচারকদের নিরাপত্তার প্রসঙ্গ উঠেছে, এর আগে এয়ারপোর্টে নিরাপত্তা জোরদার করেছে, ধর্মীয় উপাসনালয় করেছে। এরপরেও দেখেছেন 13 তারিখে মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি। যদিও আমাদের শফিক সাহেব তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্য মানুষ ঘর থেকে বের হয়নি, যদিও কর্মদিবস ছিল সেটা। কোন দিকে গড়াচ্ছে রাজনীতি আপনার কি মনে হয়? কি দেখতে পাচ্ছেন, কি আজ করছেন? না, এটা তো একটা বিষয় দেখলাম আর কি, যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ কার্যক্রম চালাতে পারবে না এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। আজকে দেখলাম ব্রিটিশ একজন মন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং প্রধান উপদেষ্টাও একই কথা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আর গতকালকে আওয়ামী লীগ অনলাইনের মাধ্যমে তারা সারা দেশে লকডাউন ঘোষণা করেছিল এবং গতকালকের পরিস্থিতি তো, বিশেষ করে ঢাকা, রাজধানী ঢাকার অবস্থা তো আমরা দেখলাম যে আওয়ামী লীগের এই লকডাউনের ফলে আসলেই একটা অনেকদিন পরে ঢাকা শহরে মনে হলো যেন একটা লকডাউন পালিত হচ্ছে। ওই যে আমরা করোনা ভাইরাসের সময় যে সময় লকডাউন ঘোষণা করা হতো, এই ধরনের, যে যানবাহন চলে নাই, এই দোকানপাট খুলে নাই, এইসব নানা বিষয়। রাজনীতিটা আসলে আওয়ামী লীগের বিষয়টা নিয়ে মানে অনেক কিছুই এখনো বলার মতো না। আওয়ামী লীগ যেহেতু একটা রাজনৈতিক দল এবং তারা ক্ষমতাচ্যুত, কোন অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতাচ্যুত হয়েছে এবং দলের প্রধান দেশ ছেড়ে চলে গেছেন এবং দলের অনেক নেতাকর্মী দেশের বাইরে। আওয়ামী লীগের কার্যক্রমও, সাংগঠনিক কার্যক্রমও নেই। তারপরেও আওয়ামী লীগ নিয়ে একটা ভীতি হোক আর ভয় হোক একটা কাজ করছে ইন্টারিম সরকারের মধ্যে, যার ফলে গতকালকে যখন লকডাউন ঘোষণা করা হলো এবং এই ভয় এবং ভীতি থেকেই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পুলিশের পাশাপাশি বিজিবি পর্যন্ত মোতায়েন করা হয়েছে, আর সেনাবাহিনী তো মাঠে আছেই। আর রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ বিরোধী যেসব রাজনৈতিক দল, তারাও মাঠে ছিলেন, জামাত, বিএনপি এবং সেই যে ছাত্র সংগঠনগুলো, তারাও মাঠে ছিল। তা আওয়ামী লীগ নিয়ে একটা বড় ধরনের ভয় ভীতি তো এদের মধ্যে কাজ করছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে কি হবে, এবং অনেক চাপ আছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন। এখন এটা আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগ সহ অন্যান্য যে আওয়ামী লীগের যেতে আরো রাজনৈতিক দলগুলো ছিল, 14 দল, এদের ছাড়া নির্বাচন হলে সেটা নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা। অতীতে যে নির্বাচন, আওয়ামী লীগ আমলে যেসব নির্বাচন হয়েছে, সেখানে তো বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নেয় নাই, যার ফলে এইসব নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই।
তো এগুলো আসলে রাজনীতির জটিল অঙ্ক প্রতিদিন শুধু বাড়বেই বাড়বে। আওয়ামী লীগ নিয়ে সরকারের ভূমিকা শেষ পর্যন্ত কি হবে এটা আসলে সময়ই বলে দিবে। তবে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এখন আওয়ামী লীগ কোন কার্যক্রম চালালে সেটা অবৈধ হবে, এটাই তো স্বাভাবিক। এবং এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীতে দেখলাম শক্ত ভূমিকা রাখছে পূর্ণিয়া। শক্ত ভূমিকা রাখলেও আমরা যে সিচুয়েশন দেখছি তাতে তো আলামত একটু ভিন্ন রকম মনে হয়। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেখবো কিছু কয়েকজন দর্শকের কমেন্ট আছে, সেই কমেন্ট গুলো একটু জানিয়ে নিতে চাই। আমাদের সবশেষ কমেন্টটা এইমাত্রই আসলো শাহ ও একটা আইডি থেকে আওয়ামী লীগ নিয়ে। আচ্ছা, আমাকে একজন বলেছে মোহাম্মদ জামাল মিঠু মিঠু দালালি আতিক। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। তারপর আওয়ামী লীগ নিয়ে আপনারা ভয়ে আছেন, স্পষ্ট বলেন, জেরে কথা বলেন। আচ্ছা, জনগণের সমর্থন ছাড়া কেউ এত সফল লকডাউন সম্ভব না। আতিক ভাই, নির্বাচন হবে না। পূর্ণিয়া ভাই, গতকাল লকডাউন নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। সুশীলা যাই বলুন, শেখ হাসিনা এখন জনপ্রিয়। নিরাপত্তা উপদেষ্টা ভারত যাচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আলাপ হচ্ছে গত দুদিন ধরেই যে এই ভারতে তো এই সরকার কোনো উপদেষ্টাও সফর করেননি 15 মাসে, আর প্রধান উপদেষ্টা তো করেনি। নিরাপত্তা উপদেষ্টা এই প্রথমবার তিনি ভারত। হ্যাঁ, নিরাপত্তা উপদেষ্টা ভারত যাচ্ছেন, ভারতের নিরাপত্তা প্রতিরক্ষা সম্মেলন। এটা আসলে এই অঞ্চলে এখন একটা, আপনি ইতিমধ্যে হয়তো দেখেছেন গণমাধ্যমে যে আপনার পাকিস্তানে কিন্তু সংবিধান সংশোধন করে তাদের সেনা প্রধানকে প্রতিরক্ষা প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি জেনারেল আসিম মুনির। তার বিরুদ্ধে তিনি আজীবন এই পদে থাকবেন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না, এমন ভাবে সংবিধান সংশোধন করেছে পাকিস্তান। মানে এটা হচ্ছে কি বলা হয় যে সম্রাট, মানে কোন অভিযোগই আনা যাবে না পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে, সেনা প্রধানের বিরুদ্ধে। উনি এখন প্রতিরক্ষা প্রধান। তারপরে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে, সেখানে আরেকটা ফেডারেল কোর্ট স্থাপন করা হবে এবং এই ফেডারেল কোর্টের বিচারক নিয়োগ দেওয়া হবে এবং এই ফেডারেল কোর্ট সাংবিধানিক মামলা পরিচালনা করবে। অথচ পাকিস্তানের সুপ্রিম কোর্ট কিন্তু অনেক শক্তিশালী সুপ্রিম কোর্ট ছিল এবং বিচারকরা অত্যন্ত সাহসী বিচারক ছিলেন পাকিস্তানের। তো পাকিস্তানের তো এই অবস্থা আর কি, তার সেনা প্রধান এবং এটা আবার তাদের প্রধানমন্ত্রী এটা আবার অভিনন্দিত করছেন যে এই বীরদের তারা সম্মান জানাতে পেরেছেন। সংবিধান সংশোধন করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে পাকিস্তানে, আর অন্যদিকে ইমরান খানের মতো গণতান্ত্রিক নেতা কারাগারে কারাভোগ করতেছেন। ঠিক একই অবস্থা আমাদের দেশের প্রতিরক্ষা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান, উনি প্রতিরক্ষা উপদেষ্টা হয়েছেন। উনি যে ভারতে যাচ্ছেন কি একটা সম্মেলনে। তো যাক, ভারতের সাথে সম্পর্ক ভালো হোক, আমরা এটা প্রত্যাশা করি, কারণ প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হলে তো সমস্যা। এটা হচ্ছে পাকিস্তান বলেই সম্ভব, এবং এই পাকিস্তান থেকে এখন এই গত 15 মাস ধরে দেখি আমাদের একরকম ইসলাম শেখানোর উপক্রম, গণতন্ত্র শেখানোর উপক্রম, ধুমাধুম পাকিস্তানের যে পরিমাণ ভিভিআইপিরা এই দেশ সফর করছে, এবং সেই সাথে তাদের আবার লস্করি তৈয়বা সহ ইসলামী টেররিস্ট গ্রুপের বিভিন্ন সদস্যরা বাংলাদেশে আনাগোনা করছেন। এটা আসলে বাংলাদেশ আমাদের পরিচিত বাংলাদেশ না আর কি, যে পাকিস্তানে ইসলামের চর্চা সবচেয়ে কম দিকে। আমাকে কে যেন বলছিল এর মধ্যে যে সবশেষ 2016 সালের জরিপে বিশ্বের সবচেয়ে বেশি পর্নোগ্রাফি দেখে পাকিস্তানে, ওয়ার্ল্ডের মানে সবচেয়ে বেশি সংখ্যক। না, এটা তো আসলে আমার কাছেও বিস্মিত লাগে পূর্ণিয়া, যে যে পাকিস্তান সব সূচকে এখন আমাদের পেছনে, সব সূচকে পাকিস্তানের $1 মার্কিন পাকিস্তানের 300 কত রুপি, আর আমাদের এখনো 120 টাকা। সব সূচকে, অর্থনৈতিক, সামাজিক, সব সূচকে পাকিস্তান আমাদের পেছনে। আর সর্বশেষ এই যে তারা যে সংবিধান সংশোধন করে সেনাবাহিনীর প্রধানকে, উনি আবার ফিল্ড মার্শাল, উনাকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হলো। শুধু ক্ষমতাই না, ওনার বিরুদ্ধে আজীবন উনি এই পদে থাকবেন এবং আজীবন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না। এই মডেল আমরা ফলো করব কেন? আমাদের দেশের কিছু লোক পাকিস্তান, আমরা সবার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু পাকিস্তান আমাদের জন্য অনুসরণীয় তো কোনো দেশ হতে পারে না। আমরা 71 তো আছেই, 71-এ তারা আমাদের যে গণহত্যা চালাইলো এবং 71-এ তাদের কাছ থেকে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীনতা এনেছি। হ্যাঁ, কিন্তু দেখেন কবে অসীম জি
এই অবস্থায় এই দেশের কিছু লোক এখনো পাকিস্তানকে তারা অনুসরণ করতে চায়, এটা আমার মাথায় আসলে ধরে না যে এটা কিভাবে সম্ভব। একটা সুস্থ প্রকৃতির মানুষ পাকিস্তানের এই মডেল কিভাবে গ্রহণ করবে? আমরা কি গ্রহণ করবো যে আমাদের দেশের সেনাপ্রধান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সংবিধান সংশোধন করে এটাতে পাওয়া যায়? কাউকেই যদি দেয়, বাঙালি তো এটা গ্রহণ করবে না। এবং আমাদের এই ধরনের কোনো নজিরও নেই। আমাদের দেশেও সামরিক শাসন হয়েছে, সামরিক শাসকরা তারা সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং সময়ের প্রয়োজনই করেছেন। কিন্তু এককভাবে সংবিধান সংশোধন করে আজীবন প্রেসিডেন্ট থাকবেন, এইটা তো আমরা ভাবতেও পারি না, এবং বাঙালি এটা কখনো ভাবেও না, এটা মানারও কথা না। পাকিস্তান এটা হয়, পাকিস্তানে এমন ঘটনা। একটা চক্র আছে, অর্থনীতির চাকা আছে, এটা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই মুহূর্তে যেটা আছে সেটা হলো সরকারের খাত হিসেবে কেবলমাত্র আমাদের জনগণের উপর যে সরকারের লেভিগুলো আছে, ট্যাক্সগুলো আছে, সেই ট্যাক্স কালেকশন করার হাতিয়ার আছে, কিন্তু আয় না থাকলে তো ট্যাক্স দিতে পারবেন না আপনি। ফলে ইনকাম ট্যাক্স, ভ্যাট, আমদানি শুল্ক, এগুলোর উপর সরকারকে নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে জনগণ তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা যে অবস্থার মধ্যে পৌঁছে গেছে, আপনি সব জায়গাতেই কান্নারোল পাবেন। ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, মানে প্রত্যেকটা মানুষ যন্ত্রণায়, সুতীব্র যন্ত্রণায় তারা যেভাবে কাতরাচ্ছে, এই কান্না, এই বেদনা, এই হাহাকারে জাতিকে কোথায় নিয়ে যায়, কোনো অনির্ধারিত গন্তব্যে নিয়ে যায় আমরা জানি না। এরপর যেটা হলো যে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক যারা শক্তি আছেন, বিশ্বাস করেন কোনো রাজনৈতিক শক্তির মধ্যে এই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার মতো, জাতির মধ্যে একটা আশা সঞ্চার করার জন্য হ্যামিলনের বাঁশিওয়ালার মতো করে সবাইকে মোহাবিষ্ট করার মতো একজন সিঙ্গেল নেতা রাজনৈতিক অঙ্গনে নেই। বরং এই রাজনৈতিক অঙ্গনে এখন এত বিরক্তিকর লোকের আমদানি হয়েছে, এদের অনেককে দেখলে মেজাজ ঠিক রাখা যায় না। এরা যখন এসে বলে আমি আপনাদের নেতা, তখন আপনার মেজাজটা কেমন লাগে আপনি একবার একটু চিন্তা করুন। নেতাকে দেখলে তো নেতা বলবে না, তো দেখলেই মনে হবে সে নেতা। তো এরকম অনেক রাজনৈতিক অঙ্গনে যাদের নেতৃত্বের যোগ্যতা তো দূরের কথা, মানে আকার আকৃতি, চেহারা, সুরত, কথাবার্তা, শিক্ষা দীক্ষা, কর্মকাণ্ড, এমনভাবে এই রাজনৈতিক অঙ্গনে কিছু মানুষ, সাধারণ মানুষের মধ্যে বিরক্তি তৈরি করে ফেলেছে যে মানুষ ক্রমশ ধৈর্যহারা হয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গন গেল, অর্থনৈতিক অঙ্গনের কথা, ব্যবসা বাণিজ্যের কথা আগে বললাম। এরপরে আমাদের যে কূটনৈতিক সমস্যা প্লাস নিরাপত্তাজনিত সমস্যা। তো নিরাপত্তাজনিত সমস্যায় ধরেন দেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে, পুলিশ, আনসার, ভিডিপি, বিজিবি, তারপর একেবারে সর্বোচ্চ পর্যায়ে মিলিটারি, প্রত্যেকটা জায়গায় গত 14 মাসে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, বিশ্বাস করেন আল্লাহ আমাদের এই দেশটা যে এখনও কীভাবে টিকে আছে, হয়তো 18 কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ নিরপরাধ। তারা নামাজ কালাম পড়ে, দোয়া দরুদ পড়ে, বা মন্দিরে যায়, গির্জাতে যায়, প্যাগোডাতে যায়। এই নিরীহ মানুষদের কারণে আমরা বেঁচে আছি। আদারওয়াইজ এটা মানে এখন যে দুর্বল শাসন ব্যবস্থা, সেই দুর্বল শাসন ব্যবস্থায় না মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, না পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, না কোর্ট কাচারি, কোনোটা গণতন্ত্র, আধুনিক রাষ্ট্র, তাদের যে একেবারে সর্বনিম্ন মান রয়েছে সেই মানদণ্ডের পর্যায়ে নেই। ফলে এখান থেকে একটা হাহাকার তৈরি হয়ে গেছে। এরপরে যে ভয়ঙ্কর যে অবস্থা, সেটা হলো আমাদের সীমান্তগুলোতে রীতিমতো একটা সীমান্তে যুদ্ধ চলছে, আমাদের সঙ্গে নয়, তবে সে যুদ্ধের আজ আমাদের গায়ে লাগছে দীর্ঘদিন ধরে, মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মি। এবং আমাদেরকে এই যুদ্ধের মধ্যে জড়ানোর জন্য যে মহাযজ্ঞ চলছে, তার ফলে কি হলো যে আমরা আমাদের সীমান্তের এপারে বসে, নাপ নদীর এপারে বসে আমরা সুস্থ থাকতে পারছি না। আমাদের মধ্যে এই নতুন সরকার আসার পর কি হলো, রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাবে, বিরাট বড় বড় কথাবার্তা। এখন দেখা গেল রোহিঙ্গাদের ফেরত নেওয়া তো দূরের কথা, উল্টো আরও 3-4 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেল, এবং আরও প্রায় 1.2 লাখ রোহিঙ্গা সীমান্তের ওপারে বসে আছে বাংলাদেশে ঢোকার জন্য। এই মুহূর্তে প্রায় 14-15 লাখ রোহিঙ্গা ছিল, যেটা আগে ছিল 11-12 লাখ।
এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়ানো, পড়ানো, তাদের অধিকার রক্ষা এবং এদেরকে দেখা সাক্ষাৎ করার জন্য যে সকল কুমির আসে, মানে আদর আপ্যায়ন করার জন্য জাতিসংঘ আসছে, ইউএসএড আসছে, আমেরিকা আসছে, এসে মূলত আমাদেরকে বাস দেওয়ার জন্য তারা একটার পর একটা গিট্টু লাগিয়ে দিচ্ছে। অবস্থা এমন হয়ে যাচ্ছে যে আমরা এই নিজ দেশে কখন রোহিঙ্গা হয়ে যাই, আর রোহিঙ্গারা কখন ক্ষমতা দখল করে ফেলে, জাস্ট লাইক ইসরায়েলের মতো। এটা কিন্তু একটা ভয়াবহ আতঙ্ক। যারা কক্সবাজার আছেন, উখিয়া, টেকনাফ এই অঞ্চলে আছেন, চট্টগ্রামে আছেন, বান্দরবন, তারপরে খাগড়াছড়ি, সেখানে পাহাড়ি বলেন, বাঙালি বলেন, সবার মধ্যে এই রোহিঙ্গা আতঙ্ক এবং আরাকানের আতঙ্ক কিভাবে তাদেরকে নির্ঘুম রাখছে একমাত্র ভুক্তভোগীরা বলতে পারেন। অন্যদিকে ভারত যেভাবে শূন্য সমাবেশ করছে সীমান্তে, এবং ভারতীয় পত্র পত্রিকা যেভাবে বাংলাদেশ বিরোধী যাকে বলা হয় প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, যেভাবে যুদ্ধের দামামা বাজছে, তাতে করে ভারত এবং পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা চলছে সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত, এবং যে কয়টি যুদ্ধ হয়েছে ঠিক ওইরকম একটা পরিস্থিতি এখন আমাদের বেশ কয়েকটি সীমান্তে, আসাম সীমান্তে, ত্রিপুরা সীমান্তে, এরপর শিলিগুড়ি করিডর যে জায়গাটাতে রয়েছে সেই জায়গাগুলোতে, অর্থাৎ কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, রংপুর, এই পুরো বেল্টার মধ্যে মানুষকে, মানে মানুষের মধ্যে যাদের মধ্যে ন্যূনতম জাতীয়তা বোধ আছে এবং দেশপ্রেম রয়েছে, তারা সীমান্তের অপর প্রান্তে স্পষ্টতভাবেই ভারতের যে রণদামামা, সেই রণদামামা দেখতে পাচ্ছেন। আমরা জানি যে আমাদের যে রাজনৈতিক সংকট, সেই রাজনৈতিক সংকটে আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আওয়ামী লীগের মূল নেতৃত্ব এখন ভারতে আছে এবং ভারত সরকার তাদেরকে তাদের কবজায় রেখে যেভাবে নিজেদের স্বার্থ আদায় করা যায় তারা তো সেই কাজই করবে। যেভাবে ইরানে হয়েছিল, মানে ঠিক একটা রেভলিউশন হয়ে গেল, গণতান্ত্রিক রেভলিউশন, এবং সেখানে প্রধানমন্ত্রী হয়ে গেলেন মোসাদ্দেক, এবং তার জনপ্রিয়তার কাছে রেজা শাহ পাহলভি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন। আমেরিকা ধীরে সুস্থে সময় নিয়ে আবার কাউন্টার বিপ্লব ঘটালো এবং মোসাদ্দেককে আউট করে সেখানে রেজা শাহ পাহলভিকে আবার সেখানে বসালো। তো এটা যদি 1953 সনে এই ঘটনা ঘটে থাকে, আর সেই 53 সনের সেই যে আমেরিকার যে দখলদারিত্ব, সেটা ইরানকে 1979 সন পর্যন্ত যদি কন্টিনিউয়াসলি অত্যাচার করতে থাকে, বাংলাদেশে কেন ভারত সেটা পারবে না? কেন ভারত সেটা করবে না? আর আমরা কি ইরানের যে জাতিগোষ্ঠী তাদের সে শক্তিশালী হয়ে পড়লাম? কাজেই এরকম একটা যাকে বলে পরিস্থিতি, প্রেক্ষাপট টকবগিয়ে ফুটছে, আর আমরা তখন মনের আনন্দে দোতারা বাজাচ্ছি, বাঁশি বাজাচ্ছি, আর গতানুগতিক কথাবার্তা বলছি, কাজকর্ম চালিয়ে যাচ্ছি। অথচ আমাদের যারা প্রতিপক্ষ, সেটা আপনি আরাকান আর্মি বলেন, সেটা মায়ানমারের জান্তা সরকার বলেন, সেটা রোহিঙ্গাদের মধ্যে 8 থেকে 10টি সশস্ত্র গোষ্ঠী বলেন, ভারতের মদদে যে সকল পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ রয়েছে যারা পুরো পাহাড়ের শান্তিকে বিনষ্ট করেছে তাদের কথা বলেন, আমাদের এই দেশে যে সকল ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট রয়েছে, চীনের এজেন্ট রয়েছে, রাশিয়ার এজেন্ট রয়েছে, এবং যাকে বলা হয় গ্লোবাল মাফিয়াতন্ত্র, এই দেশটিকে স্বর্ণচূড়া চালান, অস্ত্র চোরাচালান, তারপর মাদক চোরাচালানের গোল্ডেন ট্রায়াঙ্গেল হিসেবে ব্যবহার করার জন্য